প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ফেসবুক লাইভ ক্লাসে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকের বিষয় রিফ্র্যাক্টরিজ। এই রিফ্র্যাক্টরিজ বিষয়ের আজকে দুইটি চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। প্রথম চ্যাপ্টারটি হলো 11তম অধ্যায় সিলেবাসের রিফ্র্যাক্টরিজ সিমেন্টের ধারণা, এবং দ্বিতীয় আরেকটি চ্যাপ্টার হচ্ছে 12তম অধ্যায় কাস্টেবল রিফ্র্যাক্টরির ধারণা সম্পর্কে আজকে আলোচনা করব। উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আলী আজম খান মুজাহিদি, জুনিয়র ইন্সট্রাক্টর টেক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস এন্ড সিরামিক্স। তো প্রথমে আমরা 11তম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই 11তম অধ্যায়ে সিলেবাস অনুযায়ী যা যা রয়েছে তা হলো 11.1 রিফ্র্যাক্টরিজ সিমেন্টের সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা, 11.2 রিফ্র্যাক্টরিজ সিমেন্টের প্রকারভেদ, এবং 11.3 রিফ্র্যাক্টরিজ সিমেন্টের ফর্মুলা, 11.4 রিফ্র্যাক্টরিজ সিমেন্ট উৎপাদন পদ্ধতি, 11.5 রিফ্র্যাক্টরিজ সিমেন্ট এর গুণাবলী বর্ণনা, 11.6 রিফ্র্যাক্টরিজ সিমেন্টের ব্যবহার বর্ণনা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 11তম অধ্যায়ের প্রথম যে টপিকটি সেটি হচ্ছে 11.1 রিফ্র্যাক্টরিজ সিমেন্টের সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক রিফ্র্যাক্টরিজ সিমেন্ট কি। প্রকৃতপক্ষে আমরা সিমেন্ট বলতে বোঝায় যে জোড়ক মশলা বা দুটি বস্তুকে একত্রে জোড়া লাগানোর জন্য যে মিশ্রণ, সেটি হচ্ছে সিমেন্ট। সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট জোড়ক মশলা হিসাবে কার্যকরী, কিন্তু উচ্চ তাপে তার ব্যবহার উপযোগী না। অর্থাৎ আমরা যে সাধারণ সিমেন্ট ব্যবহার করি বা পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করি, সেই পোর্টল্যান্ড সিমেন্ট কিন্তু জোড়ক মশলা হিসাবে ব্যবহৃত হয়, যা উচ্চ তাপে ব্যবহার উপযোগী নয়। সাধারণ তাপমাত্রায় এটি ব্যবহার উপযোগী। উচ্চ তাপ সহনীয় সিমেন্ট বলতে আমরা রিফ্র্যাক্টরি সিমেন্টকেই বোঝাই। অর্থাৎ উচ্চ তাপে যে সিমেন্ট আমরা ব্যবহার করব সেগুলি হচ্ছে রিফ্র্যাক্টরি সিমেন্ট। এই রিফ্র্যাক্টরি সিমেন্ট সিরামিক, গ্লাস, আয়রন বা ধাতু শিল্পে রিফ্র্যাক্টরি ইটকে জোড়া লাগানো বা আস্তরণ তৈরির কাজে ব্যবহৃত হয়। রিফ্র্যাক্টরি সিমেন্ট হাইড্রোলিক বন্ড বা মর্টার নামেও পরিচিত। অর্থাৎ এই রিফ্র্যাক্টরি সিমেন্ট বিভিন্ন হেভি ইন্ডাস্ট্রি, যেই ইন্ডাস্ট্রিগুলিতে উচ্চ তাপ ব্যবহার করা হয়, উচ্চ তাপ প্রয়োগ করা হয়, সেই সমস্ত ইন্ডাস্ট্রিগুলিতে এই প্রকার সিমেন্ট রিফ্র্যাক্টরি ব্রিক বা রিফ্র্যাক্টরি যে পণ্য আছে সেগুলিকে জোড়া দেওয়ার কাজে বা আস্তরণ বা লেপনের কাজে এই রিফ্র্যাক্টরি সিমেন্ট ব্যবহৃত হয়। এবার আমরা একটা সংজ্ঞা দেখতে পারবো, যেই সংজ্ঞায় রয়েছে রিফ্র্যাক্টরি সিমেন্ট বলতে কি বোঝায়। আনশেপ বা মনোলিথিক রিফ্র্যাক্টরি কাঁচামাল দ্বারা তৈরি মিশ্রণ, যা ক্লিন বা ফার্নেস নির্মাণে মেশনারি কাজ, যেমন রিফ্র্যাক্টরি ইটকে সংযুক্ত করা বা চুল্লির ভিতরে এবং বাইরের অংশে আস্তরণ বা লেপনের কাজে ব্যবহৃত হয়, তাকে রিফ্র্যাক্টরি সিমেন্ট বলে। তাহলে এই সংজ্ঞাটি থেকে আমরা জানতে পারলাম এইটা একটা আনশেপ বা এটা রেগুলার কোনো শেপের নয়। এইটি হচ্ছে মনোলিথিক রিফ্র্যাক্টরিজ, যা ক্লিন ফার্নেস ইত্যাদি নির্মাণে মেশনারি কাজ বা নির্মাণ কাজে ব্যবহার করতে হয়, এবং এটা চুল্লির ভিতর এবং বাইরের অংশে আস্তরণ বা লেপনের কাজেও ব্যবহার করতে হয়। এই হচ্ছে আমাদের রিফ্র্যাক্টরি সিমেন্ট। এবার আমরা জানব 11.2 রিফ্র্যাক্টরি সিমেন্টের প্রকারভেদ। রিফ্র্যাক্টরি সিমেন্ট দুই প্রকার, যথা এয়ার সেটিং রিফ্র্যাক্টরি সিমেন্ট, 2 হিট সেটিং রিফ্র্যাক্টরি সিমেন্ট। তাহলে এই দুই প্রকার সিমেন্টের নাম অনুসারে আমরা বুঝতে পেরেছি
এয়ার সেটিং মানে বাতাসে যেটা সেটিং হয় বা জমাট বাঁধে সেটাই হচ্ছে এয়ার সেটিং। আর হিট সেটিং মানে যেটি সাধারণ বাতাসে জমাট না বেঁধে আগুনে বা পোড়ালে বা হিট প্রয়োগ করলে এটা জমাট বাঁধে। তাহলে এখানে নিচে দুটি সংজ্ঞা দেওয়া আছে, আমরা সংজ্ঞাগুলি দেখি তাহলে বুঝতে পারবো। যে সকল রিফ্যাক্টরি সিমেন্টের মিশ্রণে হোয়াইট সিমেন্ট যুক্ত করে প্রস্তুত করা হয় এবং সিমেন্ট ব্যবহারের পর মুক্ত বাতাসি জমাট বাঁধে কোনরূপ তাপের প্রয়োজন হয় না, তাকে এয়ার সেটিং রিফ্যাক্টরি সিমেন্ট বলে। ইহা চুল্লির ভিতরে এবং বাইরের অংশে আস্তরণ বা লেপনের কাজে ব্যবহৃত হয়। অর্থাৎ এই সিমেন্টটি জমাট বাঁধার জন্য কোনো তাপের প্রয়োজন হয় না, এটি চুল্লির ভিতর এবং বাইরের আস্তরণের কাজে ব্যবহৃত হয়। হিট সেটিং সিমেন্টের সংজ্ঞা: যে সকল রিফ্যাক্টরি সিমেন্টের মিশ্রণে হোয়াইট সিমেন্টের পরিবর্তে চায়না ক্লে যুক্ত করে প্রস্তুত করা হয় এবং সিমেন্ট ব্যবহারের পর মুক্ত বাতাসে জমাট বাঁধে না কিন্তু উচ্চ তাপ প্রয়োগ করলে জমাট বাঁধে, তাকে হিট সেটিং রিফ্যাক্টরি সিমেন্ট বলে। ইহা চুল্লিতে ব্যবহৃত রিফ্যাক্টরি ইটের গাঁথুনি যুক্ত করা বা মেশনারি কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা এয়ার সেটিং সিমেন্টে দেখতে পারলাম এখানে হোয়াইট সিমেন্ট যুক্ত করা হয়। আর আমরা যখন হিট সেটিং সিমেন্ট সম্পর্কে জানলাম তখন দেখলাম যে হোয়াইট সিমেন্টের পরিবর্তে এটা চায়না ক্লে যুক্ত করা হয়, চায়না ক্লে যুক্ত করে এটাকে প্রস্তুত করা হয় এবং এটা ব্যবহারের পর উচ্চ তাপের প্রয়োগের প্রয়োজন হয় এবং এটা গাঁথুনি কাজে বা মেশনারি কাজে ব্যবহৃত হয়। এবার আমরা জানবো 11.3 রিফ্যাক্টরি সিমেন্ট এর ফর্মুলা। অর্থাৎ যেই ফর্মুলা বা যে রেসিপির মাধ্যমে রিফ্যাক্টরি সিমেন্টকে প্রস্তুত করা হবে সেই ফর্মুলা শতকরা হারগুলি আমরা জানব। এখানে রিফ্যাক্টরি সিমেন্টের বিভিন্ন ক্যাটাগরি রয়েছে। একটি স্ট্যান্ডার্ড ক্যাটাগরি থেকে আমরা শতকরা হারে এখানে একটি ফর্মুলা প্রকাশ করেছি। যেমন ফায়ার ক্লে 20%, চায়না ক্লে বা হোয়াইট সিমেন্ট 15%, বল ক্লে 10%, বক্সাইট 5%, গ্রগ ফাইন পার্টিকেল 50%। মিশ্রণটি ব্যবহার উপযোগী করতে 3% ওয়াটার গ্লাস বা সোডিয়াম সিলিকেট এবং 10 থেকে 15% পানি প্রয়োগ করতে হবে। অর্থাৎ এটা ব্যবহার করার জন্য সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করার জন্য আমরা শুধু পানি ব্যবহার করি, কিন্তু এই ক্ষেত্রে এর কার্যকারিতা বৃদ্ধি করার জন্য মিশ্রণটি ব্যবহার উপযোগী করার জন্য আমরা এখানে 3%-এর মতো ওয়াটার গ্লাস বা সোডিয়াম সিলিকেট আমরা ব্যবহার করতে পারি এবং 10 থেকে 15% পানি যোগ করে আমরা একে ব্যবহার উপযোগী করতে পারি। আর ফাইন পার্টিকেলে যে গ্রগের কথা বলা হয়েছে সেই গ্রগটি ব্যবহার করা হবে যেই ধরনের রিফ্যাক্টরি ব্রিককে আমরা জোড়া লাগাবো বা যে ধরনের রিফ্যাক্টরি কাজে আমরা এটা ব্যবহার করব সেই ধরনের রিফ্যাক্টরির গুঁড়া বা সেই সমস্ত রিফ্যাক্টরি প্রোডাক্টের ফাইন পার্টিকেলকে আমরা এখানে গ্রগ হিসেবে ব্যবহার করব। এবার আমরা আলোচনা করব 11.4 রিফ্যাক্টরি সিমেন্ট উৎপাদন পদ্ধতি। রিফ্যাক্টরি সিমেন্টে ব্যবহৃত কাঁচামাল ফর্মুলা অনুযায়ী সঠিকভাবে ওজন করে প্রাথমিকভাবে মিশ্রিত করতে হবে। অর্থাৎ যে রেসিপি বা যে ফর্মুলা ব্যবহার করব আমরা সেই ফর্মুলা অনুযায়ী কাঁচামালকে নির্বাচন করে সঠিকভাবে ওজন করে প্রাথমিকভাবে মিশ্রণটিকে মিশ্রিত করতে হবে। এরপর গ্রগকে প্যান মিলের সাহায্যে গ্রাইন্ডিং করে ফাইন পার্টিকেল করতে হবে। অর্থাৎ গ্রগ কিন্তু বিভিন্ন সাইজের হয় এবং এর কণাগুলো সাধারণত একটু মোটা আকৃতির হয়। এই মোটা আকৃতির গ্রগের কণাগুলিকে ফাইন পার্টিকেলে পরিণত করতে হবে একটা গ্রাইন্ডিং মিলে বা প্যান মিলের সাহায্যে আমরা এটা করতে পারি। এবার গ্রগকে চালনি দ্বারা চেলে নির্দিষ্ট সাইজে পৃথক করতে হবে। আমরা যখন এই
গ্রকটি ব্যবহার করব তখন একাধিক সাইজের গ্রক ব্যবহার করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা চালনি দ্বারা চেলে নির্দিষ্ট সাইজের গ্রককে পৃথক করব। এখন মিহি গুঁড়ার গ্রক, ক্লে এবং অন্যান্য কাঁচামাল মিক্সচার মেশিনের সাহায্যে অথবা হাতের সাহায্যে ভালোভাবে সমশক্ত মিশ্রণ তৈরি করতে হবে। অর্থাৎ মিহি গুঁড়ার যে গ্রক আমরা পাবো সেই গ্রককে ক্লে এবং অন্যান্য কাঁচামালের মিশ্রণের সাহায্যে ভালোভাবে মিক্সচার মেশিনের সাহায্যে অথবা হাতের সাহায্যে বা বেলচা দ্বারা মিশ্রণটি ভালোভাবে সমশক্তভাবে মিশ্রিত করতে হবে, যেন সকল অংশে সকল উপাদান সমানভাবে বিস্তৃত থাকে। মিশ্রণের সাথে পানি ও ডিফ্লোকোলেন্ট বা ওয়াটার গ্লাস বা সোডিয়াম সিলিকেট মিশ্রিত করতে হবে। আমরা ফর্মুলাতে জেনেছি 3%-এর মতো ডিফ্লোকোলেন্ট বা ওয়াটার গ্লাস বা সোডিয়াম সিলিকেট ব্যবহার করতে হবে এই মিশ্রণটি ব্যবহার করার জন্য। সেই ক্ষেত্রে আমরা মিশ্রণের সাথে এই ডিফ্লোকোলেন্টটা পানির সাথে ব্যবহার করব। এই মিশ্রণ প্রস্তুতের সময় প্রয়োজন অনুযায়ী পানি সিক্ত করে মিশ্রণ প্রস্তুত করতে হবে। আমরা ফর্মুলাতে জেনেছি যে এখানে 10 থেকে 12% পানি প্রয়োগ করা যেতে পারে, কোনো কোনো ক্ষেত্রে 15% পর্যন্ত পানি আমরা এখানে প্রয়োগ করতে পারি। রিফ্র্যাক্টরি সিমেন্ট ব্যবহার করার পর অতিরিক্ত সিমেন্ট পলিথিন বা ভেজা কাপড় দ্বারা ঢেকে রাখতে হবে, যেন মিশ্রণটি জমাট না বাঁধে এবং মিশ্রণটি আবার ব্যবহার করা যায়। অর্থাৎ এই রিফ্র্যাক্টরি সিমেন্টটি ব্যবহার করার জন্য আমরা মিশ্রণটি প্রথমে প্রস্তুত করব, তারপর পানি সিক্ত করব। পানি সিক্ত করার পরে ব্যবহারের পরে অতিরিক্ত যে মিশ্রণটি থাকবে সেই অতিরিক্ত মিশ্রণটি ভেজা কাপড় দ্বারা ঢেকে রাখলে বা পলিথিন দ্বারা ঢেকে রাখলে পরবর্তীতে আবার এটি ব্যবহার করা যায়। এবার আমরা আলোচনা করব 11.5 রিফ্র্যাক্টরি সিমেন্টের গুণাবলী বর্ণনা। গুণাবলী বা তার যে প্রপার্টিজ রয়েছে সেইগুলি নিম্নে আলোচনা করা হলো। 1. এয়ার সেটিংস রিফ্র্যাক্টরি সিমেন্ট বাতাসের সংস্পর্শে জমাট বাঁধে এবং ইহাতে তাপের প্রয়োজন হয় না। এয়ার সেটিংস রিফ্র্যাক্টরি সিমেন্ট যেটি রয়েছে সেটা বাতাসে জমাট বাঁধবে, তাপের প্রয়োজন হবে না। 2. হিট সেটিং রিফ্র্যাক্টরি সিমেন্ট মুক্ত বাতাসে জমাট বাঁধে না, কিন্তু উচ্চ তাপ প্রয়োগে জমাট বাঁধে। এর রিফ্র্যাক্টরিনেস বা গলনাঙ্ক হচ্ছে 1370 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রায় এই রিফ্র্যাক্টরি সিমেন্টটি গলবে। 3. এই প্রকার সিমেন্টকে প্লাস্টিক অথবা ড্রাই পাউডার আকারে প্রস্তুত করা হয়। এই প্রকার সিমেন্টকে ড্রাই পাউডার আকারে প্রস্তুত করা হয় বা প্লাস্টিক আকারে বা যেটা আঠালো আকারে প্রস্তুত করা যেতে পারে। 4. এই প্রকার সিমেন্ট গ্রানুলার পাউডার আকারে থাকলে উক্ত পাউডারের টেম্পারিং মিক্সচারকে ডিফ্লোকোলেন্ট এবং পানির সাথে মিশ্রিত করে প্রয়োগ করা হয়। অর্থাৎ এই প্রকার সিমেন্টে গ্রানুলার পাউডার বা গুঁড়া দানাদার আকৃতির হলে এটা উক্ত পাউডার টেম্পারিং মিক্সচারের মাধ্যমে ডিফ্লোকোলেন্ট এবং পানি মিশ্রিত করে প্রয়োগ করতে হবে। 5. রিফ্র্যাক্টরি সিমেন্টের আঠালোতা কম হলে অতিরিক্ত বল ক্লে মিশ্রিত করা হয়। যদি রিফ্র্যাক্টরি সিমেন্ট ব্যবহারের সময় দেখা যায় যে এর আঠালোতা কম, তা আঠালোতা বৃদ্ধির জন্য আমরা অতিরিক্ত বল ক্লে ব্যবহার করতে পারি। 6. রিফ্র্যাক্টরির তাপমাত্রার উপর নির্ভর করে রিফ্র্যাক্টরি সিমেন্টে কি পরিমাণ বক্সাইট বা অ্যালুমিনা ব্যবহার করা হবে তা রিফ্র্যাক্টরি সিমেন্টের অ্যালুমিনা থাকে কমপক্ষে 50 থেকে 55%। অর্থাৎ রিফ্র্যাক্টরি সিমেন্টে কি পরিমাণ তাপ সহ্য করবে, কি পরিমাণ তাপের ব্যবহৃত হবে তার উপর ডিপেন্ড করবে এর অ্যালুমিনার পরিমাণ বা বক্সাইটের পরিমাণটা কত হবে। সাধারণত অ্যালুমিনা বা বক্সাইটের পরিমাণ থাকে 50 থেকে 55%-এর মধ্যে। তবে যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় সেই ক্ষেত্রে অ্যালুমিনা পরিমাণটা বাড়ানো হবে এবং তাপমাত্রা কম হলে অ্যালুমিনা পার্সেন্টেজটা কিছুটা কমানো যেতে পারে। 7. রিফ্র্যাক্টরি সিমেন্টে
কোন প্রকারের গ্রক ব্যবহার করা হবে, কোন প্রকারের গ্রক ব্যবহার করা হবে তা রিফ্যাক্টরি প্রকারের উপর নির্ভর করে। অর্থাৎ আমি আগে বলেছি যে রিফ্যাক্টরি যে সিমেন্ট আমি উৎপাদন করব, যে প্রোডাক্টকে আমি জোড়া লাগানোর কাজে ব্যবহার করব, সেই প্রোডাক্টের গ্রকটি বা দানা বা গুঁড়াকে আমরা এখানে গ্রক হিসেবে ব্যবহার করব। আর সংকোচন রোধ বা দুর্বল যান্ত্রিক শক্তি সম্পন্ন ব্রিক যুক্ত করার কাজে ইহা ব্যবহার করা হয়। অর্থাৎ দুর্বল বা রিফ্র্যাক্টরি বা উচ্চ তাপে ব্যবহৃত যান্ত্রিক শক্তি সম্পন্ন ব্রিককে বা সংকোচন রোধক ব্রিককে সংযুক্ত করার কাজে এই প্রকার সিমেন্ট ব্যবহার করা হয়। 9, তাপ প্রয়োগ করলে এই প্রকার সিমেন্টের শক্তি বৃদ্ধি পায়। অর্থাৎ এই সিমেন্ট যখন তাপ প্রয়োগ করা হয় তখন এটা শক্তিশালী বন্ডে পরিণত হবে। 10, রিফ্র্যাক্টরি সিমেন্টের তাপমাত্রা প্রতিরোধ করার ক্ষমতা রিফ্র্যাক্টরি ব্রিকের সমান। অর্থাৎ যে রিফ্র্যাক্টরি ব্রিককে জোড়া লাগাবো সেই রিফ্র্যাক্টরি ব্রিকের তাপমাত্রা এবং রিফ্র্যাক্টরি সিমেন্টের তাপমাত্রা একই হতে হবে এবং এটা সমান হবে। এবার আমরা আলোচনা করব 11.6 রিফ্র্যাক্টরি সিমেন্টের ব্যবহার বর্ণনা। 1, সিরামিক কিল্নের বিভিন্ন অংশে রিফ্র্যাক্টরি ব্রিক যুক্ত করার কাজে এই প্রকার সিমেন্ট ব্যবহার করা হয়। 2, গ্লাস ফার্নেস নির্মাণে রিফ্র্যাক্টরি ব্রিককে সংযুক্তকারী হিসেবে এটা ব্যবহার করা হয়। 3, ফার্নেস ওয়ালের ফায়ারিং চেম্বারে ব্যবহৃত সংযুক্তকারী কাজে এটা ব্যবহার করা হয়। 4, ক্লিন এবং ফার্নেসের ভিতরের অংশে বা পার্শ্ব দেয়াল, মেঝে এবং ছাদে বা ক্রাউনের নির্মাণ কাজে রিফ্র্যাক্টরি সিমেন্ট ব্যবহার করা হয়। অর্থাৎ ক্লিন ফার্নেসের ভিতরের অংশ, পার্শ্ব দেয়াল, বাইরের অংশ এবং মেঝে, ছাদে, ক্রাউনে এই প্রকার সিমেন্ট ব্যবহার করা হয়। 5, ক্লিন এবং ফার্নেসে বার্নার ব্লক সংযুক্ত করার কাজেও এই রিফ্র্যাক্টরি সিমেন্ট ব্যবহার করা হয়। বার্নার ব্লক সংযুক্ত, যেখানে ফায়ারিং চেম্বারের বার্নার ব্লক রয়েছে সেই ব্লককে নির্মাণেও এটা ব্যবহার করা হয়। 6, স্টিল মিলের ফার্নেস নির্মাণে রিফ্র্যাক্টরি সিমেন্ট ব্যবহার করা হয়। 7, রিফ্র্যাক্টরি সিমেন্ট বয়লারের লাইনিং এর ক্ষেত্রে সংযুক্ত করা হয় এবং ভিতরে ও বাইরের অংশে লেপনের কাজেও এটা ব্যবহার করা হয়। লাইনিং এর কাজ অর্থাৎ একটা ক্লিন এবং বয়লারের ভিতরে কিছু দেয়াল থাকে যেগুলিতে লাইনিং করা হয়, অর্থাৎ একটা ব্রিকের একটি স্তর দেওয়া হয় এই লাইনিং এর কাজে, সংযুক্ত করার কাজে এবং ভিতর ও বাইরের অংশ লেপনের কাজেও রিফ্র্যাক্টরি সিমেন্ট ব্যবহার করা হয়। আর ইহা ক্লিন এবং ফার্নেসের ভিতরে এবং বাইরের অংশের আস্তরণ বা প্রলেপের কাজে ব্যবহার করা হয়। 9, এই প্রকার সিমেন্ট ফার্নেসের ব্যাক ওয়াল নির্মাণে ব্যবহার করা হয়। অর্থাৎ ফার্নেসের যে ব্যাক ওয়ালটি থাকে, অর্থাৎ যেখান থেকে গব থেকে কাঁচামালকে আলাদা করা হয়, এর মাঝখানে একটা পার্টিশন ওয়াল থাকে, সেই ব্যাক ওয়াল নির্মাণে ওটা ব্যবহার করা হয়। এবং 10, ক্লিন এবং ফার্নেসের কোনো অংশ ফেটে গেলে বা উক্ত ফাঁকা অংশে মেরামতের কাজেও এই প্রকার সিমেন্ট ব্যবহার করা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 11তম অধ্যায়ে আমরা যা যা জানতে পারলাম তা হলো রিফ্র্যাক্টরি সিমেন্টের সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা, রিফ্র্যাক্টরি সিমেন্টের প্রকারভেদ, রিফ্র্যাক্টরি সিমেন্টের ফর্মুলা, রিফ্র্যাক্টরি সিমেন্ট উৎপাদন পদ্ধতি, রিফ্র্যাক্টরি সিমেন্টের গুণাবলী বর্ণনা এবং রিফ্র্যাক্টরি সিমেন্টের ব্যবহার সম্পর্কে আমরা জানতে পারলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইবার আমরা আলোচনা করব অধ্যায় 12 কাস্টেবল রিফ্র্যাক্টরি সিমেন্টের ধারণা। এই অধ্যায়ে আমরা সিলেবাস অনুযায়ী এই অধ্যায়ে আমরা জানব 12.1 কাস্টেবল রিফ্র্যাক্টরি
এর সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা। 12.2 কাস্টেবল রিফ্যাক্টরি এর প্রকারভেদ। 12.3 কাস্টেবল রিফ্যাক্টরি এর ফর্মুলা এবং 12.4 কাস্টেবল রিফ্যাক্টরি উৎপাদন পদ্ধতি। 12.5 কাস্টেবল রিফ্যাক্টরি এর গুণাবলী বর্ণনা। 12.6 কাস্টেবল রিফ্যাক্টরি এর ব্যবহার বর্ণনা। 12.7 রিফ্যাক্টরি সিমেন্ট এবং কাস্টেবল রিফ্যাক্টরি এর তুলনামূলক পার্থক্য বর্ণনা। এই হচ্ছে আমাদের এই 12তম অধ্যায়ে আলোচ্য বিষয়সমূহ। তো প্রথমেই আমরা জানবো 12.1 কাস্টেবল রিফ্যাক্টরি এর সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা। কাস্টেবল রিফ্যাক্টরি কাস্টেবল রিফ্যাক্টরি বলতে বোঝায় ঢালাই মশলা অর্থাৎ ক্লিন ফার্নেস, বয়লার, ওভেন, ড্রায়ার ইত্যাদির মেঝে, ছাদ বা আর্চের বা ক্রাউন বা বার্নার ব্লক নির্মাণে রিফ্যাক্টরি কাজে বা উচ্চ তাপ প্রতিরোধী হিসাবে রিফ্যাক্টরি ঢালাই মশলা বা কাস্টেবল রিফ্যাক্টরি ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যে কংক্রিটের যে ঢালাইটা ব্যবহার করি, এরকম রিফ্যাক্টরি নির্মাণ কাজের জন্য একটি ঢালাই মশলার প্রয়োজন হয়। সেই মশলাটিকে আমরা বলবো কাস্টেবল রিফ্যাক্টরি। সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট এবং কংক্রিটের মশলা উচ্চ তাপে ব্যবহার উপযোগী না, কিন্তু কাস্টেবল রিফ্যাক্টরি উচ্চ তাপে ব্যবহার উপযোগী। অর্থাৎ সাধারণ পোর্টল্যান্ড সিমেন্ট দ্বারা যদি আমি এই কংক্রিট ব্লকটি তৈরি করি, তাহলে সেইগুলি উচ্চ তাপে ব্যবহার উপযোগী হবে না। উচ্চ তাপে ব্যবহার উপযোগী করার জন্য আমাদের কাস্টেবল রিফ্যাক্টরি ব্যবহার করতে হবে। কাস্টেবল রিফ্যাক্টরি কংক্রিট রিফ্যাক্টরি নামেও পরিচিত। মনোলিথিক রিফ্যাক্টরি কাঁচামাল দ্বারা তৈরি কংক্রিট মিশ্রণ যা ক্লিন বা ফার্নেস নির্মাণে ঢালাই কাজে ব্যবহৃত হয় তাকে কাস্টেবল রিফ্যাক্টরি বলে। অর্থাৎ সংক্ষিপ্ত আকারে যদি আমি এই সংজ্ঞাটা সংজ্ঞায়িত করতে চাই, তাহলে এইভাবে বলতে পারি, মনোলিথিক রিফ্যাক্টরি বা নির্দিষ্ট যার আকৃতি নেই আনশেপড রিফ্যাক্টরি কাঁচামাল দ্বারা তৈরিকৃত কংক্রিট নির্মাণ কাজে বা ফার্নেসের ঢালাই কাজে ব্যবহার উপযোগী যে উপাদান ব্যবহার করা হয় তাকে আমরা বলবো কাস্টেবল রিফ্যাক্টরিজ। এবার আমরা আলোচনা করব 12.2 কাস্টেবল রিফ্যাক্টরি এর প্রকারভেদ। কাস্টেবল রিফ্যাক্টরি 3 প্রকার, যথা 1 কনভেনশনাল বা প্রচলিত কাস্টেবল রিফ্যাক্টরি, 2 লো সিমেন্ট কাস্টেবল রিফ্যাক্টরিজ এবং 3 আলট্রা লো সিমেন্ট কাস্টেবল রিফ্যাক্টরিজ। এই 3 ধরনের কাস্টেবল রিফ্যাক্টরি আমরা ব্যবহার করে থাকি। 12.3 রয়েছে কাস্টেবল রিফ্যাক্টরি এর ফর্মুলা। কাস্টেবল রিফ্যাক্টরিতে যে সমস্ত উপাদান ব্যবহার করা হয় তা হচ্ছে সিলিকা স্যান্ড, পারলাইট, ফায়ার ক্লে, পোর্টল্যান্ড সিমেন্ট ইত্যাদি। সিলিকা স্যান্ড ব্যবহার করা হয় 30%, পারলাইট 20%, ফায়ার ক্লে 30% এবং পোর্টল্যান্ড সিমেন্ট 20%। এই মিশ্রণটি দ্বারা কাস্টেবল রিফ্যাক্টরি তৈরি করা হয়। এবার আমরা আলোচনা করব 12.4 কাস্টেবল রিফ্যাক্টরি উৎপাদন পদ্ধতি। কাস্টেবল রিফ্যাক্টরিতে ব্যবহৃত কাঁচামাল ফর্মুলা অনুযায়ী সঠিকভাবে ওজন করে নিতে হবে। শক্ত কাঁচামাল চূর্ণন যন্ত্র দ্বারা নির্দিষ্ট সাইজে গ্রাইন্ডিং করতে হবে। এরপর ক্লে, সিমেন্ট এবং অন্যান্য কাঁচামাল মিক্সচার মেশিনের সাহায্যে অথবা হাতের সাহায্যে ভালোভাবে সমশক্ত মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণের সাথে ধীরে ধীরে কয়েক ধাপ অর্থাৎ 20 থেকে 25% পানি মিশ্রিত করতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে প্রথমে ফর্মুলা অনুযায়ী কাঁচামালকে ওজন করতে হবে, এরপরে চূর্ণন যন্ত্রের সাহায্যে একে বিভিন্ন সাইজে গ্রাইন্ডিং করতে হবে। এরপর মিশ্রণটিকে ভালোভাবে সমশক্ত মিশ্রণ করতে হবে। এরপর মিশ্রণটিকে 20 থেকে 25% পানি মিশ্রিত করতে হবে। কাস্টেবল রিফ্যাক্টরি ব্যবহার করার পর অতিরিক্ত কাস্টেবল পলিথিন বা ভেজা কাপড় দ্বারা ঢেকে রাখতে হবে যেন মিশ্রণটি জমাট না বাঁধে এবং মিশ্রণটি আবার ব্যবহার করা যায়। তবে কাস্টেবল রিফ্যাক্টরিতে পোর্টল্যান্ড সিমেন্ট মিশ্রিত থাকায় মিশ্রণটি পানি মিশ্রিত করার পর বেশি সময় সংরক্ষণ করা ঠিক না, কারণ মিশ্রণটি বেশি সময় সংরক্ষণ করলে জমাটবদ্ধ হয়ে যাবে।
তাহলে কাস্টেবল রিফ্যাক্টরি উৎপাদন পদ্ধতি অত্যন্ত সহজ। প্রথমে ফর্মুলা অনুযায়ী কাঁচামালগুলিকে ওজন করতে হবে, তারপর বড় দানার যে শক্ত উপাদানগুলি সেগুলি গ্রাইন্ডিং করে ছোট দানায় পরিণত করতে হবে। এরপর সিমেন্ট, মাটি এবং অন্যান্য কাঁচামাল মিক্সচার মেশিনের সাথে মিশ্রিত করে 20 থেকে 25% পানি মিশ্রিত করে এই মর্টারটি প্রস্তুত করা যায়। এবার আমরা আলোচনা করব 12.5 কাস্টেবল রিফ্যাক্টরির গুণাবলী বর্ণনা। 1. কাস্টেবল রিফ্যাক্টরি বাতাসের সংস্পর্শে জমাট বাঁধে, ইহাতে তাপের প্রয়োজন হয় না। 2. লো সিমেন্ট কাস্টেবল রিফ্যাক্টরিতে 1 থেকে 2.5% লাইম বা ক্যালসিয়াম অক্সাইড থাকে এবং আলট্রা লো সিমেন্ট কাস্টেবল রিফ্যাক্টরিতে 0.2 থেকে 1% পর্যন্ত লাইম বা ক্যালসিয়াম অক্সাইড থাকে। 3. এই প্রকার কাস্টেবল প্লাস্টিক অথবা ড্রাই আকারে প্রস্তুত করা হয়, অর্থাৎ আঠালো আকারে অথবা ড্রাই বা পাউডার আকারে ওইটা প্রস্তুত করা হয়, শুকনো আকারেও প্রস্তুত করা হয়। 4. কাস্টেবল রিফ্যাক্টরি এর রিফ্র্যাক্টরিনেস 1000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1800 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়, অর্থাৎ এর গলন তাপমাত্রা প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1800 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হতে পারে। 5. কাস্টেবল রিফ্র্যাক্টরি তাপমাত্রা বৃদ্ধি করার জন্য মিশ্রণে অতিরিক্ত পরিমাণ অক্সাইড বা অ্যালুমিনা যোগ করা হয়, অর্থাৎ এর তাপমাত্রা বৃদ্ধি করতে হলে এর সাথে অতিরিক্ত পরিমাণ অ্যালুমিনা বা অক্সাইড যোগ করলে এর তাপমাত্রা বৃদ্ধি পাবে। 6. কাস্টেবল রিফ্র্যাক্টরি জমাট বাঁধার পর এর স্পেলিং রেজিস্ট্যান্স বা টান শক্তি অনেক বৃদ্ধি পায়, যার কারণে এইটা ফেটে যায় না বা এটা জোড়া লাগার পর এর মধ্যে কোনো ধরনের ক্র্যাকিং হয় না। 7. ইহা কোনো ধাতুমল দ্বারা আক্রান্ত হয় না, অর্থাৎ এটা নিরপেক্ষ ধরনের একটি মর্টার, এটা কোনো ধাতুমল দ্বারাই আক্রান্ত হয় না। 8. সংকোচন রোধ ও দুর্বল যান্ত্রিক শক্তি সম্পন্ন বন্ড তৈরি করার কাজে ইহা ব্যবহার করা হয়, অর্থাৎ সংকোচন রোধ বা সিঙ্কেজ এবং দুর্বল যান্ত্রিক শক্তি সম্পন্ন বন্ড তৈরি করার কাজে এটা ব্যবহার করা হয়। 9. তাপ প্রয়োগ করলে এই প্রকার কাস্টেবল কোনোরূপ ক্ষতি হয় না, অর্থাৎ এটা উচ্চ তাপে ব্যবহার উপযোগী, এটা তাপ প্রয়োগ করলে কোনো রকম ক্ষতি হয় না। 10. কাস্টেবল রিফ্র্যাক্টরি প্রস্তুত করে দ্রুত ব্যবহার করা হয় কারণ এর জমাট বাঁধার প্রবণতা রিফ্র্যাক্টরি সিমেন্টের চেয়ে বেশি হয়ে থাকে, কারণ এর মধ্যে পোর্টল্যান্ড সিমেন্ট ব্যবহার করা হয়, যার কারণে এটা জমাট বাঁধার প্রবণতাটা বেশি থাকে। এই কারণে এটা বেশি সময় অপেক্ষা না করে অল্প সময়ের মধ্যে এটা ব্যবহার করা উচিত। 12.6 কাস্টেবল রিফ্র্যাক্টরি এর ব্যবহার বর্ণনা। 1. কাস্টেবল রিফ্র্যাক্টরি ফার্নেসে ব্যাক ওয়াল নির্মাণে ব্যবহার করা হয়। 2. বয়লার লাইনিং এর কাজে কাস্টেবল রিফ্র্যাক্টরি ব্যবহার করা হয়। 3. রোটারি ক্লিনের লাইনিং এর কাজে বিভিন্ন জয়েন্টে ইহা ব্যবহার করা হয়। 4. কপার গড়ানোর জন্য ব্যবহৃত চুল্লির বিভিন্ন অংশে ইহা ব্যবহার করা হয়। 5. ক্লিন এবং ফার্নেসের ভিতরের অংশে বা পার্শ্ব দেয়ালে মেঝে ও ছাদ নির্মাণে কাস্টেবল রিফ্র্যাক্টরি ব্যবহার করা হয়। 6. বিভিন্ন প্রকার ধাতব পদার্থ গলানো ফার্নেসে নিম্নাংশ ঢালাই করতে ইহা ব্যবহার করা হয়, অর্থাৎ স্টিল ইন্ডাস্ট্রিগুলিতেও মেঝে বা ঢালাই নিম্নাংশে ঢালাই কাজে এটা ব্যবহার করা হয়। 7. বয়লারের বেসমেন্ট তৈরি করতে ইহা ব্যবহার করা হয়, অর্থাৎ বয়লারের যে বেস থাকে সেই বেসমেন্ট তৈরি করতে এটা ব্যবহার করা হয়। 8. ইহা ফার্নেসের ধাতুমল নিষ্কাশনের ব্লক নির্মাণের কাজে ব্যবহার করা হয়। 9. সোকিং পিট নির্মাণেও ইহা ব্যবহার করা হয়। 10. ইহা মেটালজিক্যাল ইন্ডাস্ট্রিতে মেঝে ও দেয়াল নির্মাণ কাজে ব্যবহার করা হয়। এই হচ্ছে কাস্টেবল রিফ্র্যাক্টরি ব্যবহার। এবার আমরা আলোচনা করব 12.7 রিফ্র্যাক্টরি সিমেন্ট এবং কাস্টেবল রিফ্র্যাক্টরি সিমেন্টের তুলনামূলক পার্থক্য। প্রথম যে তুলনা সে হচ্ছে সংজ্ঞা।
রিফ্যাক্টরি সিমেন্টের সংজ্ঞা হচ্ছে মনোলিথিক রিফ্যাক্টরি কাঁচামাল দ্বারা মনোলিথিক রিফ্যাক্টরি কাঁচামাল দ্বারা তৈরি মিশ্রণ যা ক্লিন বা ফার্নেস নির্মাণে মেশনারি কাজ বা বিভিন্ন অংশের আস্তরণের কাজে ব্যবহার করা হয় তাকে রিফ্যাক্টরি সিমেন্ট বলে। কাস্টেবল রিফ্যাক্টরি মনোলিথিক রিফ্যাক্টরি কাঁচামাল দ্বারা তৈরি কংক্রিট মিশ্রণ যা ক্লিন বা ফার্নেস নির্মাণে ঢালাই কাজে ব্যবহার করা হয় তাকে কাস্টেবল রিফ্যাক্টরি সিমেন্ট বলে। তাহলে এখানে পার্থক্য হচ্ছে এটা ঢালাই কাজে ব্যবহার করা হয় আর রিফ্যাক্টরি সিমেন্ট হচ্ছে মেশনারি কাজে এবং বিভিন্ন অংশের আস্তরণের কাজে ব্যবহার করা হয়। এই হচ্ছে দুটি পার্থক্য। তো 2 নম্বর তুলনা হচ্ছে পরিচিতি। রিফ্যাক্টরি সিমেন্ট হাইড্রোলিক বন্ড বা মর্টার নামেও পরিচিত, কিন্তু কাস্টেবল রিফ্যাক্টরি কংক্রিট রিফ্যাক্টরি নামে পরিচিত। অর্থাৎ এটা কংক্রিট রিফ্যাক্টরি নামে পরিচিত, এটা হাইড্রোলিক বন্ড বা মর্টার নামে পরিচিত। 3 নম্বর তুলনা প্রকারভেদ। রিফ্যাক্টরি সিমেন্ট 2 প্রকার, এয়ার সেটিং রিফ্যাক্টরি সিমেন্ট আর হচ্ছে হিট সেটিং রিফ্যাক্টরি সিমেন্ট। কাস্টেবল রিফ্যাক্টরি সিমেন্ট 3 প্রকার, প্রচলিত কাস্টেবল রিফ্যাক্টরি সিমেন্ট, 2 লো সিমেন্ট কাস্টেবল রিফ্যাক্টরি, 3 আলট্রা লো সিমেন্ট কাস্টেবল রিফ্যাক্টরি। তুলনা 4 ফর্মুলা। রিফ্যাক্টরি সিমেন্টে ফায়ার ক্লে 20%, চায়না ক্লে হোয়াইট সিমেন্ট 15%, পল ক্লে 10%, বক্সাইট 5% এবং রক 50%। আর কাস্টেবল রিফ্যাক্টরি সিলিকা স্যান্ড 30%, পারলাইট 20%, ফায়ার ক্লে 30%, পোর্টল্যান্ড সিমেন্ট 20%। এই হচ্ছে এদের ফর্মুলা। 5 নম্বর তুলনা প্রস্তুত পদ্ধতি। এটা ড্রাই পাউডার আকারে প্রস্তুত করা হয় এবং কাস্টেবল রিফ্যাক্টরি প্লাস্টিক বন্ড আকারে প্রস্তুত করা হয়। তুলনা 6 রিফ্যাক্টরিনেস। রিফ্যাক্টরি সিমেন্টের রিফ্যাক্টরিনেস 1370 ডিগ্রি সেন্টিগ্রেড এবং কাস্টেবল রিফ্যাক্টরিনেস 1000 থেকে 1800 ডিগ্রির মধ্যে। তুলনা 7 শক্তি। তাপ প্রয়োগ করলে এই প্রকার সিমেন্টের শক্তি বৃদ্ধি পায় এবং কাস্টেবল রিফ্যাক্টরি তাপ প্রয়োগ ছাড়াই এর প্রকার কাস্টেবল শক্তি বৃদ্ধি পায়। তুলনা 8 ব্যবহার। ব্রিক সংযুক্তকরণের কাজে রিফ্যাক্টরি সিমেন্ট ব্যবহার করা হয়, কাস্টেবল রিফ্যাক্টরি ঢালাই কাজে করার জন্য এটা ব্যবহার করা হয়। এই হচ্ছে এই দুইটি কাস্টেবল রিফ্যাক্টরি সিমেন্ট এবং রিফ্যাক্টরি সিমেন্টের মধ্যে তুলনামূলক পার্থক্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে 12তম অধ্যায়ে আমরা যা জানতে পারলাম তা হলো কাস্টেবল রিফ্যাক্টরি এর সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা, কাস্টেবল রিফ্যাক্টরির প্রকারভেদ, কাস্টেবল রিফ্যাক্টরি ফর্মুলা, কাস্টেবল রিফ্যাক্টরি উৎপাদন পদ্ধতি, কাস্টেবল রিফ্যাক্টরি গুণাবলী বর্ণনা এবং কাস্টেবল রিফ্যাক্টরির ব্যবহার বর্ণনা এবং রিফ্যাক্টরি সিমেন্ট ও কাস্টেবল রিফ্যাক্টরির তুলনামূলক পার্থক্য। তো আশা করি তোমরা এই দুটি অধ্যায় কাস্টেবল রিফ্যাক্টরি সিমেন্ট এবং রিফ্যাক্টরি সিমেন্টের যে অধ্যায় দুটি 11তম অধ্যায় এবং 12তম অধ্যায়, এই অধ্যায় দুটি তোমরা আশা করি বুঝতে পেরেছ। যদি কারো এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার ফেসবুকে ইনবক্সে তোমরা মেসেজ করতে পারো অথবা আমার সাথে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তোমরা এর সমাধান করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসটি উপভোগ করার জন্য। আমরা এই কোভিড-19 যে মহামারীর সময়, সেই মহামারীর সময়ে সবাই স্বাস্থ্যবিধি মেনে চলব, সবাই ঘরে অবস্থান করব এবং সুস্থ থাকব, পরিবারকে সুস্থ রাখব। ধন্যবাদ সবাইকে।